যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখানে মাছ মাংস সব বন্ধ করে দেয়া হবে। মমতা ব্যানার্জির কাছে কি বলার আছে বলুন তো? ইউপিতে, বিহারে, ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে মুসলমান কি গরু মাংস খায় না? যে যার খাওয়ার আছে খায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি আপনার বিরুদ্ধে একটা বিষয় নিয়ে আঙুল তুলেছেন যে আপনি নাকি নোয়াপাড়াতে মেরুকরণের রাজনীতি করছেন। যে মিনিংটাই জানে না মেরুকরণে, সে আবার মেরুকরণে গল্প করছে। কেউ কেউ এরকম বলছে যে অর্জুনদার এবারে জেতাটা খুব দরকার। সত্যি কি এরকম সিচুয়েশন? মানুষের একটা ভরসা আছে, এই লোকটা আছে, এই লোকটা সামনে আসতে পারে, যে লোকটা পালাবে না, ছেড়ে যাবে না, কোনো দুঃখ বিপদ আপদে পাশে দাঁড়ায়। এটা একটা আমার ব্যাপারে নেগেটিভ আছে। তো সেই জন্যে মানুষের একটা আশা ভরসা আছে। অর্জুনদা ব্যারাকপুরের ওই জায়গা আসনগুলো ছেড়ে কেন নোয়াপাড়া, মানে নোয়াপাড়াটাকে কেন তিনি বেছে নিলেন? এখানে মানুষ খুব ডিপ্রাইভড আছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে থাকে, মানুষকে টর্চার করা হয়, মানুষকে তোলাবাজি দিতে হয়, ইনফ্রাস্ট্রাকচার টোটালি ফেলিওর আছে, ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। ইভেন একটা সব থেকে মারাত্মক ব্যাপার বলছি, আমরা যাতে বাড়ি করি যখন রিটায়ারমেন্ট করে আমাদেরকে তোলা দিতে হয়, এটা তোলা যাতে না দিতে হয়, এটা আপনি পারবেন, আপনি এটা করতে পারবেন। আপনার এখানে এসে আমি একটা অন্য ছবি দেখলাম যে অর্জুনদা পুরো টেনশন ফ্রি, কর্মী সমর্থকদের সঙ্গে খুব হাসছে, এনজয় করছে। মানুষের একটা লিমিটেড জীবন আছে, তার মধ্যে তাকে সব কিছু করতে হবে, তারপরে চলে যেতে হবে। তো আমি এইটা নিয়ে 12টা ইলেকশন লড়ছি, আর আই কন্ট্যাক্টের একটা রেজাল্ট থাকে আমাদের চোখে, তাতে আমরা ফিল করলাম কি আমরা কিন্তু খুব ভালো জায়গা আমি আছি, সেই জন্যে এটা সমস্যা হবে না, এই জন্য টেনশন ফ্রি আছি। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার বিশেষ সেগমেন্ট আমি এমএলএ হব। এই মুহূর্তে আমরা নোয়াপাড়া এসেছি এবং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং একেবারে সরাসরি আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার তিনি দেবেন। প্রথমে অর্জুনদা যেটা দেখছিলাম, মানে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু আজকে আপনার এখানে এসে আমি একটা অন্য ছবি দেখলাম যে অর্জুনদা পুরো টেনশন ফ্রি, কর্মী সমর্থকদের সঙ্গে খুব হাসছে, এনজয় করছে। কিন্তু আমি অন্যান্য বিজেপি ক্যান্ডিডেট বা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটদের কাছে যাচ্ছি, তারা প্রচণ্ড মানে টেনশানে আছে, চাপে আছে। তাহলে মানে আমি একদম এটা দিয়েই শুরু করছি, কি বলবেন? টেনশন করে কি লাভ আছে আপনি বলুন? মানুষের একটা লিমিটেড জীবন আছে, তার মধ্যে তাকে সব কিছু করতে হবে, তারপরে চলে যেতে হবে। তো আমি এইটা নিয়ে 12টা ইলেকশন লড়ছি, আর নওয়াপাড়া যেদিন দল আমাকে দেয় সেই দিন থেকে আমি আমার আমার যা কাজ আমি করতে শুরু করে দিয়েছি। তো এখন আমি দেখছি কি মানুষের প্রায় 90-95% মানুষের সঙ্গে আমি দেখা করে নিয়েছি। তো দেখাতে একটা আই কন্ট্যাক্টের একটা রেজাল্ট থাকে আমাদের চোখে, তাতে আমরা ফিল করলাম কি আমরা কিন্তু খুব ভালো জায়গা আমি আছি, সেই জন্যে এটা সমস্যা হবে না, এই জন্য টেনশন ফ্রি আছি। আর মানুষকে একটু টেনশন ফ্রি থাকলে খুব ভালো লাগে, একটু এনজয় করতে হয়, একটু ভালো থাকতে হয়, তাহলে কাজ করতে সুবিধা হয়। সেটা হচ্ছে রাজনৈতিক মহলের একটা অংশ এবং বলা যেতে পারে আম আদমি যারা আছে তারা একটা বিষয় এখন বলছে যে অর্জুনদা ব্যারাকপুরের ওই জায়গা আসনগুলো ছেড়ে কেন নোয়াপাড়া, মানে নোয়াপাড়াটাকে কেন তিনি বেছে নিলেন, এরকম একটা মানে মানুষের মধ্যে একটা মানে জানতে চাইছে পাবলিক। এটা যদি একটু বলেন। দেখুন, নোয়াপাড়া আমি ইলেকশন লড়ে টিটাগড়ে জেতাবো, ব্যারাকপুর জিতবে। আমি নোয়াপাড়ায় ইলেকশন লড়ে জগদ্দলটাকে কভার করবো, এই দুটো বিধানসভা আমি কভার করছি, তাহলে আমার 3টে সিট বেড়ে যাচ্ছে। এই সিটে বা বামপন্থী জিতেছিল, বামপন্থী পরে তৃণমূল জিতেছে, এবার আবার বিজেপি জিতবে। জেতার একটা বড় কারণ আছে এখানে, যে এখানে মানুষ খুব ডিপ্রাইভড আছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে থাকে, মানুষকে টর্চার করা হয়, মানুষকে তোলাবাজি দিতে হয়, ইনফ্রাস্ট্রাকচার টোটালি ফেলিওর আছে,
ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। ইভেন একটা সবথেকে মারাত্মক ব্যাপার বলছি, কি এখানে ৩৭,০০০ আমাদের এক্স মিলিটারি ম্যান, আর্মি হোক, এয়ারফোর্স হোক বা হেল হোক বা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এখানে এমপ্লয়ি রিটায়ারমেন্ট করে থাকেন এখানে। তাদের একটা ডিমান্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ৩-৪ দিন আগে আমাকে তারা বলেছিল যে আমরা যাতে বাড়ি করি যখন রিটায়ারমেন্ট পরে, আমাদেরকে তোলা দিতে হয়। এটা তোলা যাতে না দিতে হয়, এটা আপনি পারবেন, আপনি এটাকে রুখতে পারবেন। আমিও কথা দিয়েছি যে আমাদের সরকারও আসছে, আমরা এখানে জিতবো, আপনারা আশীর্বাদ করবেন। কোনো রকম কোনো তোলাবাজি, মমতা ব্যানার্জি শুধু ঢাক পিটান, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বলছি। বাংলা কিন্তু একটা নতুন মানে দিক চলে আসবে। যেরকম ২১টা রাজ্য ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। আর সেখানে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আর ওখান থেকে পরিযায়ী শ্রমিক মানে প্রায় বন্ধ দিকে সবাইকে ওখানে রোজগার পাচ্ছে। সবাই গ্রামে থাকতে চাইছে। শহরে মানে গ্রামের যে কাছাকাছি যে শহর আছে ওখানে থাকতে চাইছে। শুধু পশ্চিমবাংলা থেকে পলায়ন আ আ মানে কন্টিনিউয়াস আছে। ৩৪ বছর বামফ্রন্ট, ১৫ বছর মমতা ব্যানার্জি। কেউ এই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার বাংলায় ডেভেলপ করতে পারেনি। না রোজগার আছে, না সরকারি চাকরি আছে, না প্রাইভেট চাকরি আছে। ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মানুষ। শিক্ষার মান নেমে যাচ্ছে। শিক্ষার নামে সব স্কুলগুলো, সরকারি স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। মিড ডে মিলে চুরি হচ্ছে। সরকারি হাসপাতাল বেহাল অবস্থা আছে। মানে সার্বিক দিক থেকে যদি দেখেন কোনো জায়গা কোনো মানে ডেভেলপমেন্ট বলে কিছু নেই। আর সবথেকে যে ন্যারেটিভ একটা নতুন তৈরি হয়ে গেছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি যেরকম বাংলাদেশে হিন্দুরা আজকে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। ওখান থেকে পলায়ন হতে বাধ্য হচ্ছে। বাংলায় ৯টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। মমতা সরকার এমন, এমন কথা বলেছে যে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ চলে এসছে কি মমতা সরকার এই দুধেল গাইকে বাঁচাবার জন্যে বাংলার ভোট ব্যাংক বানাবার জন্যে উনি এদেরকে উস্কিয়ে দিচ্ছেন যাতে মেজরিটি হিন্দু তো জানেন কোনো রকম লড়াই ঝগড়ার মধ্যে যেতে চায় না, নিজের পরিবার কিভাবে ভালোভাবে থাকবে। এর একটা আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। যেই আতঙ্কের প্রতিফলন এবার ভোটে হবে। কেন লাস্ট ৩-৭ দিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে, "একটা কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই ১ সেকেন্ডের মধ্যে, অন্য কমিউনিটির লোকেরা তারা তাদের কি হাল হবে তারা বুঝতে পারবে।" মানুষ কিন্তু শিক্ষিত এলাকায় পশ্চিমবাংলা তো একটা শিক্ষিত মানুষের জায়গা। এই জায়গাতে মানুষ এটা খুব রিঅ্যাক্ট করছে। এইজন্যে আমরা ভাবছি কি আমাদের এখানে নোয়াপাড়াতে এসে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। যাতে আশেপাশে বিধানসভাকেও আমি সহযোগ দিয়ে লড়াই জিতাতে পারি। সেটা হচ্ছে নোয়াপাড়া বা ব্যারাকপুরের এই এলাকায় বেশ কিছু সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আ ২ টো বিষয় আমাদের ক্যামেরাতে উঠে এসছে। একটা হচ্ছে কেউ এরকম বলছে যে অর্জুনদার এবারে জেতাটা খুব দরকার। আ মানে এই ধরনের বক্তব্য আমাদের ক্যামেরাতে উঠে এসছে। সত্যি কি এরকম সিচুয়েশন? মানে আপনি একটা সময় সাংসদ ছিলেন, তার আগে একবার বিধায়কও ছিলেন। তো এইরকম সিচুয়েশনটা কেন তৈরি হলো যে সাধারণ মানুষ তারা আ আ একেবারে ক্যামেরার সামনে বলছে এবারে অর্জুনদার জেতাটা খুব দরকার। মানে সত্যি কি এরকম এবারে সিচুয়েশন আছে? দেখুন মানুষ আমার উপরে ভরসা করে। মানুষকে সরকারি তন্ত্রের মধ্যে ভরসা করে শুধু সাহায্য করার কাজ আমি করি না। আমি আমার পার্সোনাল উদ্যোগে অনেকগুলো কাজ সোশ্যাল কাজটা আমি মনে করি সোশ্যাল কাজ যারা করে পলিটিক্স থেকে অনেক বড় কাজ হলো সোশ্যাল কাজ। আমি পলিটিক্স নিশ্চয়ই করি কিন্তু সোশ্যালি আমি খুব অ্যাক্টিভ থাকি। তো মানুষের একটা ভরসা আছে এই লোকটা আছে, এই লোকটা সামনে আসতে পারে, যে লোকটা পালাবে না, ছেড়ে যাবে না, কোনো বিপদ-আপদে পাশে দাঁড়ায়। এটা একটা আমার ব্যাপারে ন্যারেটিভ আছে। তো সেই জন্যে মানুষের একটা আশা ভরসা আছে। মানুষও এটাও জানে কি ভোটটা দিলাম অর্জুন দাকে, হেরে গেল কি করে ২০২৪ এ। মানুষ বুঝতে পারেনি কি মানে ১,৭৫,০০০ এখানে ভুয়া ভোটার পড়ে আছে। সেই ভোটটা এবার বাদ হয়েছে। তো এইজন্য মানুষের একটা আবেগ সামনে আসছে। আর কিছু না।
এখানকার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি আপনার বিরুদ্ধে একটা বিষয় নিয়ে আঙুল তুলেছেন যে আপনি নাকি নোয়াপাড়াতে মেরুকরণের রাজনীতি করছেন, এবং এটা কোনোদিনই, তিনি বলছেন এটা কোনোদিনই কাম্য নয়। মেরুকরণের রাজনীতি করছি বা মানে আমার মনে হচ্ছে আমার রাজনৈতিক জীবন যত আছে আহ, তার থেকে বয়স কম তার। মেরুকরণের মানেটা কি হয় ও যদি আমাকে বুঝাতে পারে তাহলে আমি ভাববো যে হ্যাঁ একটা ছাত্র নেতার সঙ্গে দেখা হলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ মেরুকরণ? এবার থাকলো ছাত্র নেতা তো নয়, কবে কলেজ ছেড়ে দিয়েছে। মমতা ব্যানার্জি দ্বারা সব ডিপার্টমেন্টে যেরকম তোলাবাজ বসানো হয় সেরকম দলের সংগঠনে সব তোলাবাজ বসানো হয়। কে কত তোলা তুলে কলেজ থেকে কয়লা থেকে বাড়ি থেকে ওনার কাছে পৌঁছাবে। আপনি একটা কথা বলুন, যে রাজ্যে কলেজে ইলেকশন হয় না সে রাজ্যে তৃণমূল ইউনিয়নকে কোন অধিকারে গভর্নিং বডি ডেকে মিটিং করে সেই টাকাগুলো ওদের মাধ্যমে খরচ করে? টাকা তো কারো বাবার টাকা না, পাবলিকের টাকা। তো যে মিনিংটাই জানে না মেরুকরণে, সে আবার মেরুকরণে গল্প করছে। হ্যাঁ। আমার আমার যারা এখানে টপ যে 10 জন মমতা ব্যানার্জির নেতৃত্ব, বেশিরভাগ লোক চলে গেছে হাত থেকে, যারা আছেন তারাও এই প্রশ্নটা করতে পারবেন না যে কেন তারা বুঝেন কি আমি কি আছে। আর একটা প্রশ্ন, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর একটা বিষয় বলছে যে যে যদি নোয়াপাড়াতে ক্ষমতায় আসে বিজেপি, এবং এটা তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এটা প্রচার করছে, এই নোয়াপাড়ার ক্ষেত্রে বলছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখানে মাছ মাংস সব বন্ধ করে দেওয়া হবে, এবং এই প্রচারটাও বিভিন্ন জায়গায় তিনি করছেন এবং তিনি বলছেন, এবং গোটা রাজ্যেতেও এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমরা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একটি কাতলা মাছ নিয়ে তিনি প্রচার করছেন, এবং এটা বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ। এইটা স্পেসিফিক ভাবে যদি আপনি একটুখানি বলেন। আচ্ছা দেখুন, মুসলমানদের কাছে প্রচার কি করা হয়, বিজেপি এলে গরু মাংস খাওয়া বন্ধ করে দেবে। ইউপিতে, বিহারে, ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে মুসলমান কি গরু মাংস খায় না? যে যার খাওয়ার যে খায়, হ্যাঁ সিস্টেমের মধ্যে থেকে খায়। এবার মমতা ব্যানার্জির কাছে কি বলার আছে বলুন তো? আপনি 100 দিন আপনাকে দিলাম, 100 ডে মধ্যে মমতা ব্যানার্জি স্পেসিফিক বাংলার ছাত্র, যুব, মহিলা, চাষি, শ্রমিক, সাধারণ মানুষ, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, কনস্টেবল, তার জন্য কটা শব্দ ইউজ করেছেন। আর মাছ মাংস খেতে দেবে না, বাথরুম যেতে দেবে না, তাকাতে দেবে না, বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে। এইটা মুখ্যমন্ত্রী কথা? আরে মমতা ব্যানার্জি এই 100 দিনের মধ্যে যা ন্যারেটিভ সেট করেছে সবটা ব্যাকফায়ার হয়েছে। একটা ইন্ডাস্ট্রি কথা বলছেন, 2021-তে বলেছেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল রাস্তা দেবো, ডবল ডবল মাঠ দেবো, ডবল ডবল ট্রেন দেবো, ডবল ডবল হাওয়াই জাহাজ দেবো। এবার তো সেটাও দিতে পারলেন না। তো এইটা মমতা ব্যানার্জি মানসিকভাবে দিওয়ালিয়া হয়ে গেছেন, এই জন্য এইসব আলফাল বকছে। আর একটা কথা তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন যে আমরা, একদম কোট আনকোট তিনি বলেছেন, আমরা 365 দিন নোয়াপাড়ার মানুষের সঙ্গে থাকি। এমনকি এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলো, এমনকি আপনাকে বলেছেন যে আপনি নাকি বাহুবলী নেতা, এবং এবং তার যেটা বক্তব্য যে আমরা এখানে 365 দিন মানুষের সঙ্গে আসি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলো আছে সেই সামাজিক প্রকল্পগুলোর ভর করেই তিনি নোয়াপাড়াটা যেমন জিতবে, পশ্চিমবঙ্গে একটা বড় মার্জিনে ফের একবার 2632 জন বৃদ্ধা পেনশন পায়, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে পাইনি। 6632 জন, এটা সামাজিক প্রকল্প? প্রায় 70% লোক প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি। মমতা ব্যানার্জি একটা নাটক করলেন, উনি বাংলার আবাস যোজনা কতজনকে দিয়েছেন সে হোয়াইট পেপার জারি করুন। পৌরসভাগুলো কত ডেভেলপমেন্টের কাজ করেছে
উনি হোয়াইট পেপার জারি করুন। আজকে ভালো রাস্তাকে মমতা ব্যানার্জি ভেঙে পেপার ব্লক বসাচ্ছেন। এখানে ব্যারাকপুরে পার্থ ভৌমিক আর জগদ্দলের এমএলএ একটা কারখানা আছে পার্থ ভৌমিকের পার্টনারশিপে। সমস্ত রাস্তাগুলোকে শেষ আওয়ারে এই খুঁড়ে দিয়ে ওখানে পেপার ব্লক। আপনি বলুন তো পেপার ব্লক দিয়ে মেন রাস্তা বানানো যায়? ওটা তো হাঁটার জন্য বানানো যায়। এই বাংলায় কি হচ্ছে? উমফানের টাকা মমতা ব্যানার্জি চুরি করেছেন, এটা সিএজি বলেছে। একমাত্র পশ্চিম বাংলা আছে প্রত্যেক বৃষ্টিতে বাঁধ ভেঙে যায়, এখানে বাঁধ তৈরি হয় তিরপাল দিয়ে। কোন কথা বলছেন? কোথায় উন্নয়ন করেছেন? কোন প্রকল্পের সঙ্গে আছেন? আচ্ছা, হসপিটালে ওনার যে আছে সবুজ সাথী, যে বাচ্চাদেরকে স্কুলের জন্য, তা বলুন সবুজ সাথী কি অবস্থা আছে? সবুজ সাথী একটা সাইকেল 1.5 মাস চলে না, ভেঙে ভেঙে হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনি রাস্তায় তো সবুজ সাথী অতদিন ধরে সবুজ সাথী সাইকেল সাপ্লাই করেছেন তো বাচ্চাদের জন্য, তো কোথায় সাইকেলটা দেখা যায়? আজকে হসপিটালে ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? আজকে স্বাস্থ্য সাথী নামে মানে এক একটা নার্সিং হোম থেকে 20 লাখ টাকা নেওয়া হয় পার ডে, যেখানে স্বাস্থ্য সাথী অসুখ নেই, ওই লোককে ভর্তি হয়ে যার সে 10% পাবে, 90% টাকা তুলে নেওয়া হয়। ব্যবসা হচ্ছে সরকারি তন্ত্রকে সামনে রেখে। আর ও কি কতদিন ধরে রাজনৈতিক বয়স আছে? ও কি জানে নওয়াপাড়া ব্যাপারে? নওয়াপাড়া ব্যাপারে জানতে গেলে ইতিহাস নওয়াপাড়া জানতে হবে। অর্জুন দা, আপনার যা এক্সপিরিয়েন্স সেটা রাজনৈতিক মহল জানে, আমরা সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তারা জানি। আপনি কি মনে করছেন অন্যবারের যে ইলেকশন আর এবারে 2026-এর যে ইলেকশন, আপনারা একটি গান অলরেডি চালাচ্ছেন এবং এটাকে থিম সং বলছেন যে পাল্টানো দরকার, সত্যি কি এবারের ইলেকশনটা আপনার যা এখনো পর্যন্ত যে এক্সপিরিয়েন্স, এবারের ইলেকশনটা কি একটু আলাদা এবং কিছু কি আভাস আপনি পাচ্ছেন? দেখুন, 33টা সিট আমার নর্থ 24 পরগনা, একটা সিট ছিল 108টা সিটের মধ্যে কলকাতা মফস্বলে, সেখানে একটা ভাটপাড়া জিতেছিল। এখন আপনি যদি ব্যারাকপুর থেকে বীজপুর সার্ভে করুন, আমি আপনাকে বলছি একটু টেকনিক্যাল যে প্রবলেম যদি বিজেপি ঠিক করে নেয় তো আমডাঙ্গাও জিতে যাব। মানুষ পরিবর্তন চাইছে। ঠিক 2011 সাল 9 থেকে 11 সালে যা পরিস্থিতি আছে, মানুষ সেই জায়গা পৌঁছে গেছে। এখন কোনো কালার না, অনলি চেঞ্জ। কে রাম, কে বাম, কে দান কেউ দেখছে না, অনলি চেঞ্জ। নো ভোট টু টিএমসি স্লোগান চলছে। এই জায়গা আপনাকে আমি বলছি, বাংলায় একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। বাংলায় মমতা ব্যানার্জি থাকতে পারবে না, সরকার যাচ্ছে। আপনাদের মিডিয়া হাউসে অনেক রকম প্রবলেম থাকে, কিন্তু মানুষের তো কোনো প্রবলেম নেই। ভবানীপুরে কি হবে আপনি আশঙ্কা করছেন? এরপরে ভবানীপুরে জিতবে মমতা ব্যানার্জি? কোনোদিন জিতবে না। মমতা ব্যানার্জি ভবানীপুরে জিতবেন না এটা বুঝতে পেরে মমতা ব্যানার্জি বলছেন কি যদি জিতি আবার তাহলে দেখা হবে। মানুষ তো আভাস হয়ে যায় না। আমরা যেটা দেখলাম যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু দুর্নীতির ইস্যুটা কোনোভাবে ভোট ব্যাংকে হলো না। আপনারা বিজেপি 77 আসনে থেমে যেতে হলো। এবারে আমরা যেটা দেখছি অভয়া সহ শিক্ষক 26,000 যে নিয়োগ, সেটা একটা বাতিল এবং আরো বেশ কিছু ইস্যু কিন্তু এবারের একটা বড় করে দাঁড়াচ্ছে এবং আমরা জানি যে পানিহাটিতে অভয়ার মা তিনি বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়েছেন। তো কি মনে করছেন এই অভয়ার যে ইস্যুটা, সেটা কি মনে হচ্ছে যে গোটা রাজ্যে এটার একটা যে মহিলা ভোট ব্যাংক, তার প্রভাব একটা দেখা যাবে? দেখুন, অভয়া খুনটা মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট হয়েছে, মানে বড় সেন্টিমেন্ট। সেখানে একটা অতি বামপন্থী রাজনৈতিক দল যা রোল প্লে করেছিল, এটা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। এই আন্দোলনটা কিন্তু পলিটিক্যাল আন্দোলন ছিল না, এই আন্দোলন গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনতে যখন স্ট্রিম পয়েন্টে আন্দোলন পৌঁছলো, তখন ওই যারা অতি বামপন্থী ডক্টরদের টিম ছিল, সে হসপিটালে সাফাই কর্মচারী, সুরক্ষা ব্যবস্থা
এর মধ্যে সমঝোতা শুরু করলো। মমতা ব্যানার্জি তাদেরকে সো কল্ড পারচেজ করে নিল। এই রিয়েকশনটা মানুষের মধ্যে আছে। অভয়া মা কোনোদিন রাজি হতেন না কি আমি ইলেকশন লড়বো। আমরা বুঝালাম যে আপনি যদি রাস্তায় নেমে না লড়াই করেন আপনি কোনোদিন বিচার পাবেন না। লড়াই আপনাকেই করতে হবে। হ্যাঁ, লড়াই যদি করেছিলেন পাশ থেকে আপনাকে লোক সাপোর্টও করেছিল। এখন আমি বলছি লড়াই ওনাকে করতে হবে। অভয়ার খুন, ল কলেজে রেপ, ওই একটা স্কুলে দুটো ছেলে উর্দু টিচার না নেওয়া হয় তার জন্য যে খুন হয়েছিল, এর একটা ব্যাপক অসার আছে। নোয়াপাড়াটাকে আপনি হাতের তালুর মতো চেনেন। আপনি নিজেই সেটা আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে বললেন। আপনি বিভিন্ন জায়গা আপনি বললেন যে ৯৫% মানুষের কাছে পৌঁছে গেছেন। নোয়াপাড়ার সাধারণ যারা ভোটার তার হৃদস্পন্দন আপনি কিছুটা আভাস পাচ্ছেন। এরকম কি কিছু প্ল্যানিং করছেন যেটা আপনি নোয়াপাড়ার জন্যে খুব সমস্যা আছে সেটা হয়নি? আপনি কিছু ভেবেছেন যেটা নোয়াপাড়ার বাসীকে আপনি উপহার দেবেন? সেটা আমাদের আমি এমএলএ হব আজ তাক বাংলার আমাদের এই বিশেষ সেগমেন্টে আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে সাধারণ এই নোয়াপাড়ার যারা সাধারণ ভোটার আছে, সাধারণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দুটো কথা বলবো। একটা কথা বলবো, নোয়াপাড়া মানুষ দমদমে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন দমদম জেল মাঠে ইছাপুরের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদীজি কোনো একটা জায়গার পার্টিকুলারই কথা বলেন তার মানে আপনি বুঝবেন ওই জায়গা ভবিষ্যৎটা ভালো হতে যাচ্ছে। আর দ্বিতীয়, নোয়াপাড়া বাসীর কাছে আমার একটা বক্তব্য কি নোয়াপাড়াতে যে কুশাসন, এক্সটর্শন, মানুষের উপরে অত্যাচার, প্রশাসনকে ফেলিওর, গ্রামগঞ্জে কোনো ওয়ার্ক নেই, এই যে 5টা মোটো নিয়ে আমি এখানে নেমেছি, যেটা আমি পারবো আর যেটা ইন্ডাস্ট্রির ব্যাপারে যেটা বললাম সেটা মোদিজি পারবেন। এটা আমি যেটা পারবো এটা আমি প্রথম দিন থেকে করে দেখাবো। আর যে মোদিজি করবেন সেটা কিন্তু এখানে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি অনেক জমি পড়ে আছে। আমাদের মোহনপুর শিউলিতে অনেক জায়গা আছে যেখানে বড় বড় ছোট ছোট ইন্ডাস্ট্রি আনা যাবে যাতে এখান থেকে শ্রমিকদেরকে পরিযায়ী না হতে হয়। একেবারেই তিনি সারাদিন প্রচার করছেন। প্রচারের ফাঁকে বেশ কিছুটা সময় তিনি বের করে আজ তাক বাংলাকে একেবারে দীর্ঘ সাক্ষাৎকার দিলেন এবং শেষে যেটা তিনি জানালেন নোয়াপাড়াকে নিয়ে স্পেসিফিক তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি এক প্রকার ইঙ্গিত দিয়েছেন যে যে শিল্পায়ন ছোট মাঝারি বড় যে শিল্পায়ন সেই শিল্পায়ন নোয়াপাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আশ্বস্ত করেছেন এবং তিনি 5টা মোটোকে নিয়ে নোয়াপাড়ায় বাড়ি বাড়ি তিনি পৌঁছাচ্ছেন এবং তিনি আশ্বস্ত করছেন যে নোয়াপাড়ায় 2026-এ তিনি নিশ্চিত এবং তিনি আশাবাদীও যে তিনি নোয়াপাড়া থেকে জিতবেন এবং নোয়াপাড়ার মানুষের যে সমস্যা তিনি সেগুলো যেরকম দেখবেন ঠিক তিনি বললেন যে ছোট মাঝারি বড় যে শিল্পায়ন যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছেন সেটা তিনি করে দেখাবেন এবং এখানে ফের একবার তিনি বলছেন যে শিল্পায়নের ওপর তিনি সবথেকে বেশি জোর দিচ্ছেন।